এটা ওদিকে নেওয়া যাবে মধ্যে স্বৈরাচার যারা সেদিন রাজপথে স্বৈরাচারী এরশাদ শাহীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন নূর হোসেন, ডক্টর মিলন, মোজাম্মেল, জিয়াদের স্মরণে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম যে কলেজটি এই বাঁকুড়িয়ার নয়নাভিরাম পরিবেশে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন, পরিবেশ, মৎস্য পশু সম্পদ মন্ত্রী, এই এলাকায় বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, প্রয়াত জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান স্মরণে আজকে যে স্মরণ সভাটির আয়োজন করা হয়েছে, সেই স্মরণ সভার সম্মানিত সভাপতি, ওনার এই সুযোগ্য সন্তান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং কলেজের গভর্নিং বডির সভাপতি, কেন্দ্রীয় পাটকল শ্রমিক দল, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, তরুণ উদ্যোক্তা সাইদ আল নোমান তুর্য, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। আমি যদি বাম দিক থেকে বলি, যদিও সেটা প্রটোকলের পর্যায়ক্রমে নয়, অনেক সময় আমাদের মহানগর বিএনপি নেতা হারুন জামান ভাই, আমাদের অত্যন্ত ত্যাগী বর্ষিয়ান বিএনপি নেতা এম এস সুবুল ভাই, আমাদের প্রাক্তন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইস্তেকদার তোতন, বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এমইবি গ্রুপের চেয়ারম্যান জনাব শামসুল আলম, এর পাশে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য এবং Professorial Fellow East Delta University, Professor M. Sikandar Khan. এরপরেই আমাদের মধ্যে উপস্থিত আছেন উপাচার্য ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি জনাব
নাজিমউদ্দিন। এরপরে আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগরের যুগ্ম আহ্বায়ক ইয়াসির চৌধুরী লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, প্রাক্তন পাটতলী কলেজের ভিপি। এরপরে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুগ্ম আহ্বায়ক প্রাক্তন ছাত্র দলের সভাপতি আহমদুল আলম রাসেল। এরপরে এই চেহারাটা দেখি। এরপরে আমাদের আসলে এই কলেজটি যখন প্রতিষ্ঠিত হয়, আসলে কিছু স্মৃতি প্রথমেই বলছি। তখন স্টেজে আমি ছিলাম যখন ম্যাডাম প্রধানমন্ত্রী হলেন। উনি কলেজটা যখনই ডিক্লেয়ার করছেন, এখানে দ্বিতল বিশিষ্ট স্টেজটা ছিল, আমরা নিচে ছিলাম, ওনারা উপরে ছিল। আমাকে নোয়ান ভাই তখন বলে, দেখ সাদা ডিক্লেয়ার করবে ম্যাডামে। তখনই ম্যাডাম ডিক্লেয়ার করবো বাকলিয়াতে একটা শহীদদের স্মরণে একটি কলেজ প্রতিষ্ঠিত হবে। ওই সময় আমরা যাদেরকে নিয়ে গভর্নিং বডি করেছিলাম, তখন আমি ছিলাম প্রতিষ্ঠাতা গভর্নিং বডির মধ্যে। আমাদের জাকির ভাই ছিলেন, পিছনে শহীদ ভাই আছে, উনি ছিলেন, পিছনে ওই তৎকালীন কমিশনার নাজের ভাই এখনো ছিলেন, কামরুন নাহার দস্তগীর পরে অ্যাড হয়েছিল মনে হয়। যাই হোক, পাশে আছেন আমাদের জাতীয়তাবাদী দলের আরেক নেতা, বাট উনি মেইনলি এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন, অধ্যাপক নুরুল আলম রাজু ভাই। আমাদের পিছনে মালিক ভাই, যিনি এই কলেজের দীর্ঘদিন দুঃসময়ে সুসময়ে যিনি এই কলেজটাকে আগলে রেখেছেন, জনাব এম এ মালিক। আমাদের বাইজিৎ থানার অন্যতম নেতা এবং মহানগর বিএনপি নেতা আমাদের ফয়েজ ভাই। এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিশ্রমী নেতা মহানগর বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। আমাদের এই এলাকার কৃতি সন্তান মহানগর বিএনপি নেতা জাফর ভাই, কারা পরিদর্শক। এরপরে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা একদম দুঃসময় থেকে, যাদেরকে আমার মনে পড়ছে, এক সময় যখন কলেজটি কালামিয়া বাজারে ছিল, একদম প্রথমে ঘন্টা বাজাতে বোধহয় সেলিম না, যে মারা গেছে, ওই সময় সে মারা গেছে। পরে ওই সময় আমি জীববিদ্যা পড়াতে আমার মনে পড়ছে যে টিচার সংকট ছিল। আমি ফিজিক্স এবং জুলজি, এই দুটো সাবজেক্ট আমি নিজেই পড়াতাম এসে। এগুলো অনেক স্মৃতি। আসলে এই কলেজটির জন্য আমাদের প্রয়াত জননেতা জনাব আব্দুল্লাহ নোমান ভাই আমাদের সবারই নেতা, যিনি অনেক পরিশ্রম করেছেন, অনেক অবদান। তখন অধ্যক্ষ ছিলেন খান সাহেব, প্রফেসর মোহাম্মদ হোসেন খান। বাংলাতে উনি প্রচণ্ড ওনার দখল ছিল, খুব সুন্দর সুন্দর বাংলা বলতো। এবং এক সময় নাজার ভাই মনে আছে, আমার বাসা থেকে ফার্নিচার নিয়ে এসেছিলাম। ওই যে বাসার আমাদের যার ফার্নিচার এনে এখানে আলমিরা এগুলো আমরা সব দিয়েছিলাম। মানে তখন একটা এলাকাবাসী আন্তরিকতার সাথে যেটা পেরেছে সেটা দিয়ে করেছে। এখানে সামনে আমাদের সব বিল, এই যে পূর্ব বাঁকুড়িয়া, পশ্চিম বাঁকুড়িয়া, দক্ষিণ বাঁকুড়িয়া, সর্বোচ্চ ইউসুফটা আছে এখানে। সবাই এখানে যারা আছে, সগীর, ইউসুফ, খুরশেদ ভাইকে দেখতে পাচ্ছি এখানে, শাহজাহান, এরা অনেক কষ্ট করছে। এরা আমি দেখছি, এরা রাত দিন এখানে বসেছিল। এরা অনেকেই দপ্তরের মতো কাজও করছে, এরকম আমি দেখেছি, রাত দিন বসে না এই কলেজটাকে প্রতিষ্ঠা করার জন্য। কাজে এখানে আসলে এই কলেজের জন্য অনেক অবদান এই বাকলিয়াবাসীর আছে। এটা কখনো আমরা এটাকে স্মৃতি থেকে বিস্মৃত করতে পারবো। এবং এখানে নোমান ভাই যখনই সময় পেতেন উনি এখানে চলে আসতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, আমাদের রাজনৈতিক কালচারটা এমন হয়ে গেছে, যখনই ক্ষমতা চলে যায় সাথে সাথে, যখন এই স্বৈরাচারী আওয়ামী লীগ চলে আসে, সাথে সাথে তারা কলেজ দখল করার জন্য পায়তারা করে। এবং এরকমও হয়েছে, এই কলেজ থেকে তারা গভর্নিং বডি কমপ্লিটলি পরিবর্তন করে নিজেদের মধ্যে করে। ইভেন আব্দুল্লাহ নোমান, উনি একজন প্রতিষ্ঠাতা, ওনার নাম পর্যন্ত এখানে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। কাজে এই যে একটা তাদের একটা স্বৈরাচারী মনোভাব, একটা
ফেসিস্ট মনোভাব, এটা আসলে আমাদেরকে পীড়া দেয়, মনোকষ্ট দেয়। আজকে আব্দুল্লাহ আল নোমান সাহেব শুধু এই কলেজটি নয়, আমি মনে করি আজকে যদি চট্টগ্রামের আপনারা যারা খুলশীতে ভেটেরিনারি ইউনিভার্সিটি, আমি গতকালকেও বলেছি এই কথাটি, যে ভেটেরিনারি ইউনিভার্সিটিতে যদি আব্দুল্লাহ আল নোমান সাহেব যদি সেই সময় স্ট্রংলি যদি স্টেপ না নিতেন, সেটা কিন্তু সিলেট অর্থমন্ত্রী নিয়ে যেতেন। অনেকটা ওনার কাছ থেকে উনি অনেকটা কেড়ে নিচ্ছিল, বাট উনি সেটাকে চট্টগ্রামবাসীর জন্য নিয়ে এসেছেন। এই ধরনের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত ছিলেন। এই পাথরঘাটা মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, এটা আমরা যেহেতু আমি আসলে ওনার সাথে থাকতাম, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাকে নিয়ে যেতেন স্পেশালি, যেহেতু আমি মেডিকেলের ডক্টর হিসেবে উনি এগুলি নিয়ে আমাকে রাখতেন সবসময়। আমি দেখেছি যে ওনার শিক্ষার জন্য ওনার যথেষ্ট অবদান এই চট্টগ্রাম শহরে, ইভেন চট্টগ্রামের বাইরেও উনি অনেক কিছু করেছেন। অনেক সময় আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, সে অনেক আগে 86-87 সালে, আজ থেকে কত বছর হবে, 17-25, 40 বছর আগে কথা বলছি, 40 বছর আগে আমাদের মেডিকেল কলেজে তখন ছাত্র সংগঠন ছিল না। উনি এই ছাত্র সংগঠন করানোর জন্য ওখানে গিয়ে বসে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, গাছের নিচে দাঁড়িয়ে দেখতেন যে আমরা মিছিল করতে পারছি কিনা, আমরা সংগঠনটা করতে পারছি কিনা। উনি নিজে কবিতার বই ছাপিয়ে আমাদের হাতে ধরিয়ে দিতেন, সারগাম নাম দিয়ে। এটা কলম কিনে উনি আমাদের হাতে ধরিয়ে দিতেন, ছেলেদেরকে, নবীন বরণের ছেলেদেরকে। কাজে এইভাবে উনি কিন্তু রাজনৈতিকভাবে আমাদেরকে সমৃদ্ধ করেছিলেন, এবং একটা নতুন ছেলেদেরকে আকর্ষিত করার জন্য ওনার যে ইনোভেটিভ চিন্তা ভাবনা, সেটা আসলে আমি দেখেছি খুব কাছ থেকে। এবং ওনাকে আমি কখনো দেখি নেই রাগ করে কোনো কথা বলবো, হইচই করে কথা বলবো। এখানে রাজনীতিতে সবাই, এখানে আমরা ওনার সাথে রাজনীতি করেছি, আমি দেখেছি। আমার ইনস্টিটিউশনে যখন খুব গন্ডগোল লাগতো আমাদের সাথে, ছাত্রলীগের সাথে, আমরা ওনার কাছে যেতাম সিদ্ধান্তের জন্য, কিছু একটা করবো, কিন্তু উনি আস্তে আস্তে এটাকে খুললাম, যাতে করে আমরা এমন কিছু না করি পরবর্তী থেকে আমরা বিপদে পড়ি। এই কথাটা নিয়ে পরে আমাকে বলতেন যে এখন তোমাদেরকে যদি আমি সিদ্ধান্ত দিয়ে দিতাম, তোমরা হয়তো বা গিয়ে কিছু একটা ঘটনা ঘটাতে, যেটাতে পরে তোমরা বিপদে পড়বে। কাজে এই ধরনের একটা চিন্তাভাবনা ওনার মধ্যে ছিল, যেটা আসলে এই যুগের রাজনীতিবিদদের অনেকাংশে আমরা সেটা দেখছি না। রাজনীতিবিদদেরকে অনেক চিন্তা করে রাজনীতি করতে হবে। আচার ব্যবহার, কথাবার্তা, সিদ্ধান্ত, পরিকল্পনা সবকিছুই কিন্তু একজন বিজ্ঞ রাজনীতিবিদদের থাকতে হবে, এবং যেটা ওনার ছিল। এবং একজন মানুষ হিসাবে আমি অবশ্যই বলবো যে মানুষের উপকার করার জন্য উনি সবসময় সচেষ্ট থাকতেন। এবং আজকে চট্টগ্রামের যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মন্দির আছে, বরং সব মিলিয়ে ওনার অবদান নেই এমন কেউ বলতে পারবে না। বিশেষ করে এক সময় এই যে বাকুলিয়াটা দেখছেন না, এই এলাকাটা, যারা এখানে 91 সালের লোকজন, 90 সালের লোকজন আছে, তাদেরকে আমি বলছি, এখানে আইলের মতো ছিল, ছোট ছোট চিকন আইল। উনি মন্ত্রী হওয়ার পর এই যে জায়গার কানি ছিল 10 লাখ টাকা অথবা 5 লাখ টাকা, সেখানের গন্ডা হয়ে গেছে তখন 10 থেকে 20 লাখ টাকা রাস্তা করার জন্য। কাজে কিভাবে অর্থনৈতিকভাবে পুরো বাকুলিয়াকে চেঞ্জ করে দিয়েছে, সমৃদ্ধশালী করেছে, এটা একমাত্র আমরা যারা পুরানো রাজনীতিবিদ ওনার সাথে আছে, এটা কেউ বুঝবে না। এটা এখন হয়তো বুঝতে পারছে যেখানে বড় বড় আছে, এগুলো ছিল না, এগুলো আইল ছিল, আইল চিকন আইল, মানুষ খুব কষ্টে হাঁটতে পারে। এনে যে সুব্রত ছিল, সগের ইলিয়াসরা তো দেখছো, খোরশেদ ভাই, এখানে আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি আছে, মফিজ ভাই, নাসির ভাই, শাহজাহান, এখানে যারা আছে আর কি বাকুলিয়া, এরা দেখছে কি অবস্থা এই আইলগুলো, রাস্তাগুলো।
কাজে পুরা এলাকাটাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য যে মানুষটি অবদান বাকলিয়াবাসী কখনো ভুলতে পারবে না, উনি হচ্ছেন আব্দুল্লাহ আল। এই যে আপনার সুগীরদের সামনে এটা কি রোড, খাজা রোড, তোমাদের বাড়িতে খাজা রোডে তোমাদের এই বলিরহাট তলিরহাট ওই সময় যাওয়াটা খুব কঠিন ছিল। এই খাজা রোড ওই সময় মহিউদ্দিন চৌধুরী ছিল মেয়র, এটা আমি নিজে দেখছি। তখন আমি নিজে কাজ তদারকি করতাম এক সময় গিয়ে। আমব্রেলা প্রজেক্টের মাধ্যমে 9 থেকে 11 কোটি টাকা সিটি কর্পোরেশনকে তখন দিয়েছিল রাস্তার জন্য। আব্দুল্লাহ আলম উনি চাইলে বলতে পারত এই মেয়র তো আমাদের না, আমি কেন সিটি কর্পোরেশনকে টাকা দেব, কিন্তু উনি এলাকার উন্নয়নের জন্য তখন উনি বলেন যে এই মেয়র আওয়ামী লীগের, উনি দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির মেয়রকে দেয়নি, মনে আছে মঞ্জু ভাই যখন মেয়র হয়েছিল তখন দেয়। এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে আসতে হবে, আমাদেরকে মনটাকে বড় করতে হবে সাগরের মতো, যেটা আব্দুল্লাহ আল ছিল। আজকে যদি আমি স্বাস্থ্য খাতে বলি, শিক্ষা খাত তো গেল, স্বাস্থ্য খাত 91 সালে একটা ক্যান্সার মেশিন এই বৃহত্তর চট্টগ্রামে ছিল না, চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা কোবাল্ট, ফার্স্ট কোবাল্ট একটা ক্যান্সারের মেশিন উনি নিয়ে এসেছিলেন 91 সালে, এবং বৃহত্তর চট্টগ্রামবাসীর ক্যান্সার চিকিৎসার জন্য উনি এটা বিশাল ভূমিকা রেখেছেন। এটা কিন্তু অনেকে জানে না, বাট আমি যেহেতু সরাসরি মেডিকেল কলেজের স্টুডেন্ট, চিটাং মেডিকেলের, এবং পরবর্তীতে বিএমএ, তখন আমি সাংগঠনিক ইয়াঙ্গার মোস্ট অর্গানাইজিং সেক্রেটারি এবার বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন 1993। তখন মাত্র আমি ডাক্তার হওয়ার 2 বছর পর আমি বিএমএর সাংগঠনিক সম্পাদক ছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এবং উনি সেই কোবাল্ট মেশিনটা ক্যান্সার ওয়ার্ডে দিয়েছে। এই যে ধরেন 2001 থেকে 2006 সালে যেটা আপনারা ইমার্জেন্সি ওয়ার্ডটা ছিল খুব ছোট, যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড আপনারা গিয়ে দেখেন যে এত বড় একটা ওয়ার্ড, সেটা কিন্তু ওনার অবদান। এই যে কার্ডিয়াক ওয়ার্ডটা দেখেন, হৃদরোগ ইউনিট, এটা উনি করেছেন ওনার হাত দিয়ে করে। এগুলো কিন্তু 2001 থেকে 2006 হয়েছে। তখন আমি বিএমএর জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ মেডিকেল, দুবার আমি জয়েন্ট সেক্রেটারি হয়েছি, এবং এক সময় আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তো ওই সময় উনি যেহেতু এখানকার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, তো স্বাভাবিকভাবে এই কাজগুলো মেডিকেল কলেজের ওনার মাধ্যমে হয়েছে। তো কাজে আমি এটা বলছি যে বৃহত্তর চট্টগ্রামের স্বাস্থ্য সেবায়, শিক্ষা সেবায়, এই দুটো হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এবং বাকিগুলো তো আছে, যেটা শিক্ষা বোর্ড বলেন, তারপর আপনার আজকে যে জেনারেল হসপিটালের উন্নতিকরণ, ভেটেরিনারি ইউনিভার্সিটি বলছি, তারপর বিআইটি থেকে চুয়েট, মানে প্রকৌশল মহাবিদ্যালয় থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, কর্ণফুলী শাহমানত ব্রিজ, এই যে কর্ণফুলী ব্রিজ, এটা তাহলে একটা স্মৃতি বলি। কর্ণফুলী ব্রিজে আমি তখন এই বাকলিয়া থানার সেক্রেটারি, ওই সময় ফজলুভাই প্রেসিডেন্ট, এফএইচ খান প্রেসিডেন্ট। আমরা এখানে প্যান্ডেল টাঙ্গিয়ে মহিউদ্দিন চৌধুরীর হুঙ্কার, এখানে এই ব্রিজ হবে না, এখানে ঝুলন্ত ব্রিজ করতে হবে। ঝুলন্ত ব্রিজ হলে কি হবে, নাব্যতা এখানে নষ্ট হবে। এটা এখন ওনাকে অনেক বিশেষজ্ঞ বুঝেছে, তারপর উনি বুঝে না, উনি হুঙ্কার দিচ্ছে আমি এখানে এসে আক্রমণ করবো, হইতে দিব না, ওই করবো সে করবো। কিন্তু ইনশাল্লাহ এই ব্রিজ হয়েছে, এবং আব্দুল্লাহ আল নোমানের এই অবদান দক্ষিণ চট্টগ্রামের সাথে মহানগরের যে একটা যোগসূত্র, এটা কখনো কেউ বলতে পারবে না। সার্কিট হাউসের উন্নতিকরণ এবং চট্টগ্রামকে একটি বাণিজ্যিক রাজধানী হিসাবে ওনার যে কনসেপ্ট 2004 সালে একনাকের মিটিংয়ে উনি যেটা উপস্থাপন করেছিলেন, যেটা এখনো পর্যন্ত, গতকালকে আমি প্রধান উপদেষ্টার মিটিং এটা বলেছি, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার জন্য একদম হাইকোর্টের একটা বেঞ্চ সেখানে স্থাপন করার জন্য, পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরকে একটা আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য। কাজে আমার মনে হয় আব্দুল্লাহ আল নোমান নিয়ে আপনারা যদি রিসার্চ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, সো দ্যাট এটা আপনারা একটা বিশাল বই আপনারা লিখতে পারবেন ওনার কর্মযজ্ঞ নিয়ে। এবং আমি মনে করি এটা লেখা উচিত নতুন প্রজন্মকে সেটা জানানোর জন্য, নিউ জেনারেশন ওনার সম্বন্ধে, এখানে যারা
কলেজের ছাত্রছাত্রীরা আছে এখানে বসে আছে, আমি তাদেরকে বলছি যে অনেক কিছু আমরা জানি না ওনার সম্বন্ধে, বাট এই চট্টগ্রাম, আজকে যে চট্টগ্রাম দাঁড়িয়ে আছে ইজ আ ফাউন্ডেশন। আমার মনে হয় আব্দুল্লাহ আল নোমান এই ফাউন্ডেশনের করার জন্য, করে দেওয়ার জন্য ওনার অবদান চট্টগ্রামবাসী আজীবন স্মরণ রাখে। আমি আজকাল বক্তব্য বাড়াচ্ছি না, আমরা ওনাকে যত বেশি মহান রব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া চাইতে পারবো, এটাই হচ্ছে ওনার জন্য এখন সবচেয়ে পাওয়া। আমি মনে করি যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন কায় মনোবাক্যে, মহান রব্বুল আলামিনের কাছে নামাজের পরে আলহামদুলিল্লাহ 3 বার কুলু আল্লাহ শরীফ, 1 বার দরুদ শরীফ পড়ে শুধু দোয়া করবেন, এটাই ওনার জন্য পাতে হয়ে যাবে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং স্টেজে যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আয়োজক কমিটি আজকে একটি চমৎকার অনুষ্ঠান করার জন্য, ওনার স্মরণ সভা করার জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রয়াত নেতা জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমানের মহান রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতবাসী করুক, এই আল্লাহর কাছে এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। হ্যালো, সম্মানিত সমাবেশ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য শেষ করেছেন। আমি উপস্থিত সম্মানিত অতিথি এবং ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এখানে মধ্যনগরের আয়োজন করা হয়েছে, সবাই যার যার সিটে অবস্থান করবেন। আমাদের সভাপতির মহোদয়ের বক্তব্য থেকে আমাদের স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে যার যার অবস্থানে আমাদের একটা মধ্যনগরের যে ব্যবস্থা, সে ব্যবস্থা সম্পন্ন করবেন। আমি সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে মরহুম জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবের শোক সভায় সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ, পার্থ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, বাকলিয়া শহীদ ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, ইলজাজা ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাইদ আল নোমানকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ए भैया, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। भाई एक तो एक्साइड করে দাও। প্রধান অতিথি, আপনাদের, আমার সবচেয়ে বড় কথা, আমার বাবা এত ভালোবাসা, এত স্নেহে, আল্লাহ যাকে এই ভালোবাসা এবং স্নেহ এবং দোয়ার কারণে এমন একটি স্থান দিয়েছেন চট্টগ্রামে, যে স্থানটির কারণে তিনি আরো বেশি সম্মান, আরো বেশি ভালোবাসা পাওয়ার কাজগুলো করতে পারছেন। সে প্রধান অতিথি জননেতা ডাক্তার শাহাদাত হোসেন যখন কথাগুলো বলছিলেন, তখন আমি ভাবছিলাম যে তিনি তো শুনলেন না, এর আগে এই মঞ্চে উপবিষ্ট যারা যারা আছেন, আমার মুরব্বিয়ান অবশ্যই, সাথে ইসরায়েলটা ইউনিভার্সিটির উপাচার্য, মহানগরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য, বাকলিয়ার নেতা, সিনিয়র নেতৃবৃন্দ, আমার ধারণা চট্টগ্রাম 9 এবং 10-এর বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতৃবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী,
বর্তমান ছাত্রছাত্রী এবং গভর্নিং বডির এই যে সদস্যরা, যারা কেউ কেউ হয়তো 10-12 বছর, আবার কেউ কেউ সেই 35 বছর ধরে এখানে আছেন, 30-35 বছর ধরে, যার যে দুজনের নাম আমার নিতে খুব ইচ্ছে হচ্ছে, সৈয়দ সাহেব এবং জাকির সাহেব, আমার কৃতজ্ঞতা তাদেরকে জানাতেই হবে। তো তারা এবং আমার প্রাক্তন উপাচার্য ইসরায়েলটার সর্বজন শ্রদ্ধেয় এবং এই আসরের সবচেয়ে মুরব্বী, এবং আমি জানি না এই অডিয়েন্সে যারা বসে আছে তারা কতটাই তারা সৌভাগ্যবান যে তারা তাকে শুনতে পেয়েছে, আজকে তাদের মাঝে পেয়েছে। আমি জানি না এই প্রফেসর সেকান্দার খানকে পাবার যে মাহাত্ম্য সেটা এই অডিয়েন্স বুঝতে পেরেছে কিনা আমি জানি না। সে মানুষটি সহ বাকলিয়ার আমারই শ্রদ্ধেয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য আমার শমসু চাচা, শামসুল আলম চাচা সহ যারাই এখানে আছেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছিলেন, আমি সেখানে অলরেডি আবেগাপ্লুত ছিলাম। একটা নদীতে আমরা যেন নৌকো নিয়ে বিচরণ করছিলাম, আর ডাক্তার সাদাত হোসেন এসে আমাদেরকে সাগরে নিয়ে গেলেন। এরপরে বক্তব্য দেয়া আমি কি সন্তান হিসেবে দেব, নাকি আমি আমার জায়গা, আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষার জায়গা থেকে দেব, আব্দুল্লাহ নোমানের ছাত্র হিসেবে দেব, চট্টগ্রামের একজন তরুণ নাগরিক দূর থেকে নোমান সাহেবকে দেখেছেন সেরকম একজন মানুষ হিসেবে দেব, একজন স্ত্রীর পুত্র অর্থাৎ আমার মায়ের ছেলে কিভাবে তার বাবা মার সম্পর্ক দেখেছি সেই মানুষটা হিসেবে দেব, কিভাবে দেব ভাবছিলাম। তো আমার মনে হয় যাই চেষ্টা করি, সন্তানের জায়গাটাকে তো কোনোভাবে বাদ দেবার কোনো সুযোগ নাই, আর বাদ দেবার কোনো প্রশ্ন আসে না। বোধহয় জীবনের আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করে দিয়েছেন কোনো একটি বিশেষ কারণে। কেন আমাকে আমার এই বাবা মার ঘরেই জন্ম নিতে হলো? আমি তো অন্য ঘরেও জন্মাতে পারতাম, যে কোনো ঘরেই জন্মাতে পারতাম। কেন শুধু আব্দুল্লাহ নোমান এবং প্রফেসর তাসমিন আরা বেগমের ঘরে জন্মালাম? কেন আহমেদ কবির চৌধুরীর নাতি হলাম? কেন আব্দুল লতিফ মাস্টারের গ্রেট গ্র্যান্ড চাইল্ড হলাম? অর্থাৎ আমি জানি না পতি আমরা কি বলি, তো গ্রেট গ্র্যান্ড চাইল্ড হলাম। এগুলোর পেছনে আমার মনে হয় যে রেশনাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় নির্ধারণ করেছেন যে আমরা জনসেবায় থাকবো একটি পরিবার, সেটা রাজনীতির মাধ্যমে হোক অথবা অন্য কোনো শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, কোনো না কোনো সেবার মাধ্যমেই আমরা আমাদের মানুষের মাঝে থাকবো শত শত বছর ধরে। তাই বোধহয় আমার বোন ডক্টর, আর সে কারণেই হয়তো আমি যখন আমার 23-24 বছর বয়স, তখন আমি বিশ্ববিদ্যালয় করবার স্বপ্ন দেখে ফেলেছি। অনেকটা পাগলামো বলে মনে হয়, আমার মার কাছে অন্তত সেটা মনে হয়েছিল, এবং তিনি বলেছেন। এখানে যারা আমাদের সম্মানিত শিক্ষয়িত্রীরা আছেন আমি তাদের সাথে অনেকবারই আলোচনা করেছি, মা অবাক হয়ে গেছেন, কি বলছো বিশ্ববিদ্যালয়? আমি তো বুঝতে পারছি না তোমার এই কনসেপ্ট। এই সকল কিছুর মাঝে কোথায় আব্দুল্লাহ নোমান? আব্দুল্লাহ নোমান আমাকে 91-তে মন্ত্রী হবার প্রথম দিন আমাকে গাড়ি করে স্কুলে নিয়ে যাচ্ছে, সেন্ট জোসেফ স্কুল ঢাকায়। তো বললেন, তুমি কোন গাড়ি নিয়ে যাচ্ছ জানো? আমি মন্ত্রী হবার কারণে যে গাড়িটা পেয়েছি পরিবারের জন্য, সেই গাড়ি নিয়ে যাচ্ছ। কালকেই আমার মন্ত্রিত্ব নাও থাকতে পারে। আমার মাথায় কিভাবে ঢোকালো বিষয়টা বোঝেন। এমপিত্ব থাকতেও পারে 5 বছর, তো মন্ত্রিত্ব থাকার এমন কোনো গ্যারান্টি নাই। অতএব অভ্যস্ত হবে না, মানসিকভাবে অভ্যস্ত হবে না। মন্ত্রীর গাড়ি করে অথবা মন্ত্রীর পরিবারের গাড়ি করে স্কুলে যাচ্ছ, অর্থাৎ আমাকে বুঝিয়ে দিলেন, তুমি মন্ত্রীপুত্র, এই বিষয়টি ভুলে যাও।
তো সেটার একটা ফলশ্রুতিতে কি হলো বলি, 96 সালে যখন আমরা মিন্টু রোড থেকে এই গভর্নমেন্ট ডিসলভ হয়ে গেল ক্যাবিনেট, আমরা চলে গেলাম একটা ছোট্ট বাসায়, 1350 স্কোয়ার ফিটের পান্থনীলের বাসায়, পান্থপথে, কলাবাগান। সেখানে সবচেয়ে ছোট রুমটা আমার, এবং আম্মা আমাকে 40 টাকা দিয়ে বলতেন যে তোমার আসার যাওয়ার ট্যাক্সি ভাড়াটা দিয়ে দিলাম, মাঝখানে কোথাও যাবো না, খাবা না, বাসায় ফেরত আসবা। তো এখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তো একটু ইচ্ছা হবেই, এটা তো আর ডিনাই করবার সুযোগ নাই। তোমরা তো আমাদের চেয়ে আরো অনেক বেশি করো, সেই বিষয়ে একটু বলবো শেষ করবার আগে। তো আমি 4 টাকার টেম্পো নিয়ে রাসেল স্কোয়ার থেকে ঢাকা কলেজ যেতাম, 4 টাকার টেম্পো দিয়ে আমার রাসেল স্কোয়ারে এসে আমি বাদ বাকি 32 টাকা সেভ করতাম। ওই 32 টাকা ছিল আমার অন্যান্য বিভিন্ন কাজের খোরাক পাথেও। তো আব্দুল্লাহ নোমান চট্টগ্রামে তো বহু কিছু করেছেন, অনেক কিছু করেছেন। ছেলে মেয়েকে শুধু বলতেন, বা আমাদেরকে বোঝাতেও দিতেন না তিনি মন্ত্রী হিসেবে কি কি করছেন। অনেক গল্প শোনা যায় এটা ওটা, কোনোদিন ঘরে কোনো মানুষের বদনাম করে নাই, কোনো মানুষের বদনাম করে নাই। এই একটা জিনিস আমি অনেক সময় সমাজে একটা বৈপরীত্য দেখতে পাই। আমরা কিন্তু সুযোগ পেলেই লেগ পুলিং করি, এটা আমাদের কর্মে করি, আমাদের জবে করি, ব্যবসায় করি, রাজনীতিতে করি, সেখানেও হয়। কিন্তু আমার বাবাকে সেটা দেখি নাই করতে। সেখান থেকে কি পেলাম, আমি ভাবলাম রাজনীতিতে সৎ, কেউ বলতে পারবে না কোনো দুর্নীতির কথা, কেউ বলতে পারবে না কোনো অসৎ আচরণের কথা, এগুলোই তো আলাপ হলো। কেউ কোনো কিছুই যখন খারাপ বলতে পারে না, তাহলে মানুষটা কি মানুষ? আমি খুব সংক্ষেপে আমি চেষ্টা করবো, আর কয়েক মিনিটের মধ্যে আমি অনেক কষ্ট হচ্ছে, তাই আমি চেষ্টা করব একেবারে, কেননা আমার সাথে আপনাদের দেখা হতেই থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন দেখা হয়। উনি আমার ধারণা একেবারে অগোচরে চুপি সারে একজনকে ফলো করতেন। কে হতে পারে বলেন তো? অবশ্যই তিনি মৌলানা ভাসানীকে ফলো করতেন, অবশ্যই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দ্য গ্রেটেস্ট স্টেটসম্যান, তাকে অবশ্যই মনে ধারণ করে চলতেন। অবশ্যই তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের জননেতা জনাব তারেক রহমানকে তিনি নেতা মেনে তার কাজগুলো তিনি এমন একজন কাউকে ফলো করছেন যেখানে তিনি চেষ্টা করছেন পারফেকশন আনবার। কেননা মানুষ হিসেবে আমরা পারফেক্ট নই, একজনই পারফেক্ট আমাদের কাছে, তিনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা আজকে যা কাজ করছি, এই কলেজ করছি, বিশ্ববিদ্যালয় করছি, শিক্ষা বোর্ড করছি, জনমানুষের সেবায় কাজ করেছেন তিনি। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে নানাবিধ মৌলিক কাজগুলো তিনি করে গেছেন, ইনফ্রাস্ট্রাকচারাল কাজ তিনি করে গেছেন। তিনি শুধু একজন ধরেই শুধু তাদের হৃদয়ে ঢোকেননি, তিনি চট্টগ্রাম সহ বাংলাদেশে এমন করে গেছেন যেটা 1000 বছর যদি এই পৃথিবী থেকে, তাহলে চট্টগ্রাম বাংলাদেশে সেই কাজগুলো রয়ে যাবে 1000 বছর। শিক্ষা প্রতিষ্ঠান কোনোদিন বন্ধ হয় না, খুবই রেয়ার। এই ব্রিজ কখনো ধ্বংস হবে না ইনশাআল্লাহ। শিক্ষা বোর্ড কখনো থেমে যাবে না। ভেটেরিনারি ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, এই কলেজ, ওই পূর্ব বাঁকুড়িয়া থেকে শুরু করে চট্টগ্রামে এই মসজিদ, ওই মন্দির, কোনো কিছু থামবে না ইনশাআল্লাহ, তাই না? সেজন্য আমরা যাই করি একটি উদ্দেশ্য, আমাদের নবীকে আমরা অনুকরণ করব, সেটার মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার পানাহ চাই, তার সান্নিধ্য চাই। যদি একটি বিষয় আমরা মনে ধারণ করতে পারি, তাহলে বাদ বাকি সকল ঝামেলার সমাধান আমাদের কাছে আছে। কিন্তু আমরা ভুলে যাই সেটা ভুলে যাই। যাই হোক, এটি একটি অংশ ছিল। আরেকটি অংশ শুধু আমি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বলবো, প্রত্যেকটা মানুষের বিভিন্ন পর্যায়ে একটা জব থাকে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ রাজনীতি করে। তোমরা একটা জিনিস ভুলে যেও না, তোমাদের একটা চাকরি আছে, সেটা তোমাদের বাবা মা দিয়েছে, এবং সেই চাকরিটা হলো পড়াশোনায় ভালো করা।
যতক্ষণ পড়াশোনায় লেগে আছো ততক্ষণ অন্য বিষয় নিয়ে এত চিন্তা করবে না, ভালো করে পড়বে। আর তোমাদেরকে আমি প্রমিস করছি, এই বাকলিয়া শহীদ এনএম যে কলেজকে, এই একমাত্র একটি কলেজ যে প্রিভিলেজটা পাবে, তোমাদের থেকে বেস্ট স্টুডেন্ট ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে পড়তে আসলে আমি তার দায়িত্ব নেব, কিন্তু বেস্ট হতে হবে। তোমরা ফেল টু হবে আর ইস্ট ডেল্টায় গিয়ে ফ্রিতে পড়তে চাইবে অথবা পড়তে চাইবে, সেটা হবে? তাহলে আরেকটা ভালো ছাত্রছাত্রী সে কিন্তু ডিপ্রাইভড হবে। তোমার ওই আসনটা, তুমি তো আরেকজনের ভালো ছাত্রীর বা ছাত্রের আসনটা, তার ফিনান্সিয়াল সাপোর্টটা তুমি নিয়ে নিচ্ছ। পড়াশোনা করতে হবে, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, তাহলে সব মাপ। বাংলাদেশের সবচেয়ে বড় ধ্বংস, সবচেয়ে বড় অ্যাটাক, সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে পড়াশোনা নিয়ে গত 17 বছর। তোমরা ইন্টারমিডিয়েট পাস করে ফেলো, কিন্তু একটা ভালো বাংলায় চিঠি লিখতে পারছো না। আমরা পাচ্ছি না, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ব্যর্থ করেছি। ইংরেজিটা তো দূরের কথা, যেগুলো আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়াচ্ছি, সেটা তোমাদেরই সুযোগ। এত বড় লাইব্রেরি আছে তোমাদের কাছে। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি কি জানো? অক্সফোর্ড অথবা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অথবা হার্ভার্ডের লাইব্রেরি নয়। এখন আর সবচেয়ে বড় লাইব্রেরি তাদের কাছে নেই। এখন লাইব্রেরি আমাদের সবার হাতে, এখানে। অথচ এটাকে কিভাবে ব্যবহার করছো তোমরা নিজে বুঝবে, আমিও জানি না। যদি বুঝতে পারো, তোমরা এক একজন ডক্টর শাহাদাত হোসেন হতে পারবে। তোমরা এক একজন আমার মতো অক্সফোর্ডেও যেতে হবে না, লন্ডন স্কুলেও যেতে হবে না, না পড়েও এই পুঁথিগত বিদ্যা, এই সার্টিফিকেট না নিয়েও তোমরা এক একজনই হয়ে যেতে পারবে মহাবোদ্ধা, আমি মনে করি। অতএব নিজেদের সাথে ধোঁকা দেবে না। সামনের যুগ কঠিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স কাবু করে ফেলবে এই পৃথিবীকে, কিন্তু তখন একটা বিষয় আমাদের রয়ে যাবে, আমরা যেটাতে পারদর্শী, কোনোদিন কম্পিউটার ওটাকে নকল করতে পারবে না। সেটার নাম জানো? এমপ্যাথি, সহমর্মিতা, সমমর্মিতা নয়, ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ এই মানুষটি আমার সাথে কথা বলতে আসছে, উনি খুব কষ্টে আছে, তো ওনাকে আমি সিম্প্যাথি দেব, নাকি আমি বোঝার চেষ্টা করব কেন এই কাজটি করেছেন, কেন কষ্ট পাচ্ছেন, এর পেছনের গল্পটা কি? যদি গল্পটা জানতে পারি তাহলে আমি সমাধানে চলে যাব। এই জায়গাটা কম্পিউটার বুঝতে পারবে না। আর ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি করতে হলে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে, একটা সুন্দর মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আর বেশি বাড়াবো না, আমরা আসলে অনেকক্ষণ ধরে এখানে আছি। আমি জানি না কতটুকু তোমাদের সাথে কানেক্ট করতে পারলাম। এটা যেন এই কলেজে আমরা দু একটা উদ্যোগ নিয়েছি গভর্নিং বডির পক্ষ থেকে, যে উদ্যোগে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন দেবার মতো ক্ষমতা রাখেন এবং তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমান মেয়র, জনতার মেয়র, তোমাদের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তাকে একটু তালি দেবে, এটা অগ্রিম তালি। এই তালির মাধ্যমে তিনি অনুপ্রাণিত হবেন। তিনি এখানে আমাকে বলেছেন, এখানে যে পানির সমস্যা, এই সমস্যায় তিনি এখানে একটা বরাদ্দ এনে আমাদের বাকুলিয়া সহ বিশেষত এই কলেজের সামনে রাস্তা থেকে এখানে পানি উঠে এতটুকু হয়ে যায়, 2-3 মাস এখানে ক্লাস হয় না, সেই বিষয়টা তিনি দেখে দেবেন। এটা ব্যক্তি পর্যায়ে করা খুব কঠিন, এটা প্রাতিষ্ঠানিকভাবে করতে হয়, তাই তার দ্বারস্থ হয়েছিলাম আমি। তিনি বলেছেন এটা হবে। তিনি বলেছেন, আমি তার অফিসের সাথে কথা বলেছি, আর্কিটেক্টের সাথে কথা বলেছি, এখানে একটা বিল্ডিং এর প্রয়োজন, যে বিল্ডিংটা অন্যভাবে এই যে বলেছে না এটাকে বিশ্ববিদ্যালয় করতে চায় অনেকে, আমার একেবারে ভেতরের গহীনে একটা স্বপ্ন অন্য নেতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আসলে এটা বিশ্ববিদ্যালয় হবার দাবিদার, এত বড় জায়গা, এত বছর ধরে আছে, এত সুন্দর তার নাম, সবকিছু এই বাকুলিয়ায় আছে। এই বিশ্ববিদ্যালয় এখানে হবার দরকার। আর বিশ্ববিদ্যালয় হতে হলে সেই ধরনের একটা বিল্ডিং প্রয়োজন, সেই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, যেটার মাস্টার আমি। যেহেতু মাস্টার আমি জানি এখানে কি প্রয়োজন, আমি তার সাথে এই বিষয়ে কাজ করছি। আমি সুযোগ পাইনি, উনি ছিলেন না, এই কথাগুলো আপনার কাছে সবাই উপস্থাপিত করতো আজকে, তাই আমি তাদের হয়ে আবারও আপনাকে বললাম। আর টুকটাক কিছু পানির সমস্যা, কিছু বিষয় আছে, আপনি অলরেডি সেগুলো জেনেছেন। আমাদের প্রধান অতিথি
আমি জানি, আমরা সবাই বিশ্বাস করি, এবং সে কারণেই তিনি আমরা খুশি যে আমরা এতদিন পর একজন জননেতা পেয়েছি। তিনি করবেন বাতুলিয়া একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তিনি করে দিবেন। ধন্যবাদ তাকে, আছে সেটাকে আন্তর্জাতিক মানের করে দেবেন। ধন্যবাদ, আমরা সেজন্য খুশি, এটার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আর এই কলেজের জন্য যে আলাপগুলো করলাম সেটা নিয়ে আমরা আবার বসবো। তো আর বেশি বাড়ালাম না, তোমাদের সাথে এবং আপনাদের সাথে দেখা হতে থাকবে। মোহাম্মদ হোসেন খান, এম এ মালেক সাহেব অধ্যক্ষ, আমার নুরুল আলম রাজু সাহেব এবং সম্মানিত সবাই শিক্ষকবৃন্দ। আমি হয়তো আপনাদের নাম এখানে উচ্চারণ করছি না, কিন্তু জানবেন আপনারা আমার বাবার খুব স্নেহধন্য ছিলেন, সম্মানের ছিলেন, এবং এই বক্সিয়াট সহ শুরু করে আমাদের বিভিন্ন আমাদের বায়েজিদ থানা থেকে যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি জানি আমার বাবার আপনারা কি পরিমাণ আপন ছিলেন। এটা আপনারা যখন আমাকে এসে বোঝাতে চান আমার বাবা আপনার জন্য কি ছিলেন, আমি আপনাদের চোখের দিকে, আপনাদের স্পর্শে আমি সেটা অনুভব করি, কিন্তু এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। কেননা আপনারা মনে করবেন নোমান ভাইয়ের ছেলে আমাকে চিনতে পেরেছে। নোমান ভাইয়ের ছেলের পরিচয় আপনারা, আমার পরিচয় আপনারা। এর বেশি আর কিভাবে বোঝাবো আপনাদের আমি জানি না, এর বেশি আমার কোনো বলবার কিছু নাই। তাই আপনারা আমার সাথে যেভাবে আছেন, যে দোয়া আমি পাচ্ছি, এই দোয়া যেন আমি আমার শক্তিতে রূপান্তরিত করে চট্টগ্রামের জন্য কোনো পদ পদবি এমপিত্ব এটা সেটা এগুলো নিয়ে কোনো কথা বলবো না, যেন আমি কাজ করে যেতে পারি। সেজন্য আপনাদের এই দোয়াটা আরো বেশি বেশি করে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বসেন সবাই বসেন।